বাজেট নিয়ে সকাল সন্ধ্যার বিশেষ আয়োজনে স্বাগত সবাইকে। সঙ্গে আছি আমি আব্দুর রহিম হারমাছি। দর্শক, আজ বিকেলে মাননীয় অর্থমন্ত্রী 2024-25 অর্থ বছরের বাজেট প্রস্তাব জাতীয় সংসদে উপস্থাপন করেছেন। সেই বাজেট মানুষের আকাঙ্ক্ষা কতটা পূরণ করবে, এসব বিষয় নিয়ে আজ আমরা খোলামেলা আলোচনা করব। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এর গবেষণা পরিচালক জনাব মঞ্জুর হোসেন। জনাব মঞ্জুর হোসেন, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ। জনাব মঞ্জুর হোসেন, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, কেমন হলো এবারের বাজেট? বর্তমান সময়ের প্রেক্ষাপটে বিশেষ করে যখন আমরা একটা অর্থনৈতিক মন্দা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, এই অবস্থার প্রেক্ষিতে আমি মনে করি এটা মোটামুটি একটা যৌক্তিক বাজেটই হয়েছে। কারণ হচ্ছে যে সরকারের আয় ব্যয়ের একটা সামঞ্জস্য করার চেষ্টা করা হয়েছে এবং সেই ক্ষেত্রে বাজেটের আকার বাড়ানো হয়নি। ইনফ্যাক্ট আমি বলবো যে প্রকৃতপক্ষে আকার বাড়েনি, যদি আমি ইনফ্লেশন অ্যাডজাস্ট করি গত বছরের তুলনায় প্রায় সমানই রয়ে গেছে। আর যেটা হয়েছে যে এডিপির আকার কিছুটা ছোট করা হয়েছে। এবং সেই দিক থেকে চিন্তা করলে মনে হয় যে বাজেটটা মোটামুটি এই বছরের যে সামষ্টিক অর্থনীতির যে স্থিতিশীলতা রক্ষার বাজেট বলা হচ্ছিল টেকসই উন্নয়নের জন্য, উম, যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ সেই দিকটা আহ, মাথায় রেখেই কোনো অ্যাম্বিশাস বাজেট করা হয়নি, আসলে বেশি খরচের দিকে মনোযোগ দেওয়া হয়নি। আপনি জানেন বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে 6.75%। বর্তমানে এই সংকটজনক সময়ে, এই সংকটকালে এই প্রবৃদ্ধি অর্জন কি আদৌ সম্ভব? জিডিপি যে প্রথমত হচ্ছে যে এই বছরের আসলে যদি আমরা অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার কথা চিন্তা করি, প্রায় সেই ক্ষেত্রে 9 লক্ষ কোটি টাকার বাজেট হওয়ার কথা ছিল এবং জিডিপি প্রবৃদ্ধির হারও প্রায় 9% প্রক্ষেপণ করা হয়েছিল। সেদিক থেকে আমরা প্রায় 8 কোটি টাকা, 8 লক্ষ কোটি টাকার বাজেটে আসছি। আমরা সেখান থেকে ছাড় দিয়েছি এবং সেই ক্ষেত্রে জিডিপির প্রবৃদ্ধির হারও কমিয়ে আনা হয়েছে। প্রথমত হচ্ছে যে সরকারের বা আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল উচ্চ প্রবৃদ্ধি, সেখান থেকে ছাড় দিয়ে 6.75% না, এরকম একটা লক্ষ্য রাখা হয়েছে। সেটা অবশ্যই কমিয়ে আনা হয়েছে। এখন কতটুকু অর্জিত হবে কিনা এটা অনেক কিছুর উপর নির্ভর করছে। একটা হচ্ছে যে স্বাভাবিক অর্থনৈতিক গতিধারা যদি চলতে থাকে এই সামনের বছরটিতে, তাহলে এই প্রবৃদ্ধি অর্জন করা খুব বেশি কঠিন হবে না। সেক্ষেত্রে বিনিয়োগের যতটুকুই করা হয় সরকারি বিনিয়োগ, তার যদি গুণগত মান যদি আমরা বাড়াতে পারি, এবার হয়তো এডিপির আকারও ছোট করা হয়েছে কিন্তু যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ সেখানে সেই ইনভেস্টমেন্টের কোয়ালিটি যদি এনশিওর করা যায়, নিশ্চিত করা যায়, সেখানে যদি ওয়েস্টেজ না হয়, দুর্নীতি না হয়, তাহলে কিন্তু এই পরিমাণ বিনিয়োগ দিয়ে এবং সাথে যদি প্রাইভেট সেক্টরের বিনিয়োগটা যদি বেগবান করা যায়, তাদের মধ্যে একটা যদি কনফিডেন্স বিল্ড আপ করা যায় ব্যবসায়ীদের ক্ষেত্রে, বিনিয়োগকারীদের ক্ষেত্রে, তাহলে কিন্তু এই প্রবৃদ্ধি অর্জন করা খুব বেশি কঠিন হবে না। কিন্তু প্রশ্ন হলো যে আমাদের যে উচ্চ মূল্যস্ফীতি চলছে, রিজার্ভের হার হয়তো কমছে, আমরা আমদানি কিন্তু অনেক ক্ষেত্রেই রেস্ট্রিক্ট করছি, অনেক আমদানি হয়তো কমিয়ে আনা হয়েছে, সেই ক্ষেত্রে আসলে এই প্রবৃদ্ধি অর্জন করাটা কঠিনই হবে। সুতরাং সামনের দিনগুলোতে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন করা, এবং সেই অর্জন করতে হলে কিছুটা প্রবৃদ্ধির ক্ষেত্রে কিন্তু ছাড় দিতেই হবে। সেটা যদি 6.7 না হয়ে 6ও হয়, কিন্তু আমরা যদি অর্থনৈতিক বিশেষ করে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতাটা অর্জন করতে পারি, আমার কাছে মনে হয় যে সেটা খুবই গুরুত্বপূর্ণ টেকসই উন্নয়নের জন্য। মূল্যস্ফীতি 6.5% আটকে রাখার প্রত্যাশা করেছেন অর্থমন্ত্রী। এই ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতির সময়ে আদৌ কি 6.5% নামিয়ে আনা সম্ভব? মূল্যস্ফীতির বিষয়টা বাজেট বক্তৃতায় খুব বেশি গুরুত্ব পায়নি আমি যা দেখলাম, কিন্তু বাজেটে কিছু কিছু জায়গা রাখা হয়েছে যেখানে বলা যায় যে মূল্যস্ফীতিকে কিছুটা অ্যাড্রেস করার জন্য কিছু বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। একটা হচ্ছে মাননীয় অর্থমন্ত্রী যেটা বলেছেন যে ওনারা মূল্যস্ফীতির জন্য মূলত মুদ্রানীতির উপর নির্ভরশীল আছেন, এবং মুদ্রানীতির যে সংকোচনমূলক মুদ্রানীতি নেওয়া হয়েছে তারই প্রেক্ষিতে উনি আশা করছেন যে সামনে মূল্যস্ফীতি কমে আসবে। সেটা কমে আসতে 6.5% হয়তো হতে পারে।
কিন্তু অ্যাট দ্য সেম টাইম যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আহ মূল্যস্ফীতি সোর্সটা আমরা কি কি সেটা আমরা খুব ভালো করে জানি না। তার মধ্যে একটা হতে পারে যে জ্বালানি দ্রব্যের মূল্য বৃদ্ধি মূল্যস্ফীতির একটা ভূমিকা রাখছে। দ্বিতীয়ত হচ্ছে আমি বলবো যে মূল্যস্ফীতির যে প্রত্যাশাটা বাড়িয়ে দিচ্ছি আমরা, বিশেষ করে যখন ঘোষণা হয় যে আমরা প্রতি মাসে জ্বালানি দ্রব্যের মূল্য বৃদ্ধি করব কিছু কিছু, তখন কিন্তু সবাই ধরে না যে সবকিছুর দাম কিন্তু একটু একটু বাড়বে। সুতরাং এই প্রত্যাশাটা খুবই ক্ষতিকর, মূল্যস্ফীতি বাড়ার ক্ষেত্রে একটা পজিটিভ রোল প্লে করে। সুতরাং এটাকে একটু কমিয়ে আনতে হবে। তৃতীয়ত হচ্ছে যে ডলারের দাম আমি মনে করি যে এখন একটা স্থিতিশীল পর্যায়ে এসেছে। আহ, বাজারে একটা সিগন্যাল দেওয়া দরকার বা গেছে হয়তো বা যে ডলারের মূল্য আর হয়তো বেশি বৃদ্ধি পাবে না, 120 টাকার আশপাশে হয়তো থাকবে। তাহলে কিন্তু এটা মূল্যস্ফীতি কিছুটা কমে আসবে। এখন প্রশ্ন হতো যে খাদ্য মূল্যস্ফীতি এত বেশি কেন, আমাদের সাপ্লাই ডিমান্ডের ঘাটতিটা কোথায়? সেই জায়গাটা হয়তো আজকের বাজেটের মাধ্যমে মানে এই বিষয়টা অ্যাড্রেস করা হয়তো সম্ভব না, কিন্তু এটা অর্থনৈতিক অন্যান্য ইকোনমিক ম্যানেজমেন্টে যেসব বিষয়গুলো যারা যেই ক্ষেত্রে দেখভাল করেন তাদেরই হয়তো চিন্তা ভাবনা করা দরকার, কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, অন্যান্যদেরকে। আরেকটা হচ্ছে এই ধরনের উচ্চ মূল্যস্ফীতির সময়ে দরকার হচ্ছে বেশি প্রোডাকশন করা, উৎপাদনশীলতা বাড়ানো। কিন্তু দেখা যাচ্ছে কৃষিতে কিন্তু আবার কিছুটা কমানো হয়েছে এবারের অ্যালোকেশন, সেটা আবার আমার কাছে মনে হয়নি খুব যৌক্তিক। কারণ কৃষিতে বেশি বরাদ্দ দিয়ে কৃষিকে আরো আরো উৎপাদনশীল করার একটা দরকার আছে যদি খাদ্য মূল্যস্ফীতি কমানো যায়। আরেকটা বিষয় আমি দেখলাম যে খাদ্যের উপর, খাদ্য আমদানি রিলেটেড যেসব শুল্ক হার আছে সেগুলো কিন্তু বাড়ানো হয়নি বা অনেক ক্ষেত্রে নাই বলা চলে, সেগুলোকে টাচ করা হয়নি। সেটাও একটা পজিটিভ দিক মূল্যস্ফীতি কমানোর চিন্তা থেকে। আর সুদের উচ্চ হার এগুলো তো বহাল আছেই। এট দ্য সেম টাইম যেটা খুব দরকার, খেলাপি ঋণের লোকদের বিরুদ্ধে একটা ড্রাইভ নেওয়া দরকার, এবং সেগুলো যদি কমানো হয় সেই অর্থগুলোকে যদি প্রোডাক্টিভ খাতে নিয়ে আসা সম্ভব হয় তাহলে কিন্তু মূল্যস্ফীতি আস্তে আস্তে কমে আসতে পারে বলে আমার ধারণা। তবে এনার্জি প্রাইসের যেভাবে প্রতি মাসে অ্যাডজাস্ট করা হবে, অ্যাডজাস্ট বললে ভালো হতো, যে বৃদ্ধি করা হবে, সেটা আমার মনে হয় আরো কেয়ারফুললি করা দরকার। তো শুধুমাত্র ভোক্তার উপর এর দায় চাপিয়ে দেওয়ার চাইতে ইনস্টিটিউশন যেসব লুফোলস গুলো আছে, যেসব ক্ষতগুলো আছে সেগুলোকে সারানোর দিকে মনোযোগ দেওয়া দরকার। ব্যাংকিং খাত নিয়ে অনেক আলোচনা হচ্ছে দীর্ঘদিন ধরেও, কিন্তু মাননীয় অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় ব্যাংকিং খাত নিয়ে তেমন কিছুই আমরা দেখলাম না। খেলাপি ঋণ 1,82,000 কোটি টাকায় উঠে গেছে। সব কিছু মিলিয়ে ব্যাংকিং খাত নিয়ে যদি একটু আলোকপাত করতেন। একটা তো হচ্ছে বাজেটের অংশ হচ্ছে ব্যাংক থেকে কতটুকু ঋণ নিবে আর কতটুকু নিবে না, এটা হচ্ছে এই মুহূর্তের বিবেচ্য বিষয়। কিন্তু ব্যাংকিং খাতকে কিভাবে সংস্কার করা হবে, ব্যাংকিং খাতের পরে কি কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে, সেটা বাংলাদেশ ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয়ের ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস ডিপার্টমেন্ট যেটা আছে, ডিভিশন যেটা আছে, তারা মিলেই করতে হবে। সেটা হয়তো বাজেট বক্তৃতায় থাকতে পারতো একটা দিক নির্দেশনা, যে কারণ হচ্ছে যে এই বছরের যে নির্বাচনের আগে আওয়ামী লীগের যে নির্বাচনী ইশতেহার আছে সেখানে খুব ক্লিয়ারলি পরিষ্কারভাবে বলা হয়েছে খেলাপি ঋণ কমিয়ে আনা হবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা জোরদার করা হবে এবং সেই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। সেটাই যদি হয় তাহলে হয়তো এই বাজেট বক্তৃতায় হয়তো বা মাননীয় অর্থমন্ত্রী এই বিষয়ে একটু টাচ করতে পারতেন, বলতে পারতেন কি পদক্ষেপগুলো নেওয়া হবে। যদি নাও বলে থাকেন, আমরা আশা করব যে সরকারের যে নির্বাচনী ইশতেহার বা নির্বাচনী যে প্রতিশ্রুতি তার বাস্তবায়নটা আমরা দেখতে পাবো অদূর ভবিষ্যতেই। বিশেষ করে খেলাপি ঋণ যদি কমানো না যায় এবং সেক্ষেত্রে সেই ব্যাংকিং সেক্টরে যে দুর্বৃত্তায়ন হয়েছে সেটাকে যদি না কমানো যায়, দেশের যে অর্থনৈতিক উন্নয়নের দিকে আমরা যাচ্ছি সেটা পুরোটাই যে কোনো মুহূর্তে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। কারণ একটি দেশের ব্যাংকিং ব্যবস্থা বা ফিনান্সিয়াল ইন্টারমিডিয়ারিজ গুলোই হচ্ছে একটি দেশের অর্থনীতির লাইফ লাইন। তারা অর্থের সচলতা যদি না থাকে, অর্থ যদি প্রবাহ ঠিক মতো না থাকে, তাহলে কিন্তু অর্থনৈতিক উন্নয়ন থুবড়ে পড়বে, বৈদেশিক বিনিয়োগ আসবে না, যা এখনো হচ্ছে না। অর্থাৎ আর্থিক খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনাটা একটা জরুরি বিষয়, এবং সেই বিষয়ে বাজেটে না থাকলেও সংশোধিত বাজেটেও যদি সংসদে যদি এই বিষয়টা আরো জোরালো ভাবে আলোচনা হয় তাহলে আমার মনে হয় এটা ভালো হবে। এবং ভবিষ্যতে এই বিষয়ে কর্মপন্থা নির্ধারণ করা জরুরি। প্রয়োজনে ব্যাংকিং কমিশন হতে পারে বা অন্য কোনো প্রক্রিয়া মাধ্যমে এই বিষয়টাকে সমাধান করা যেতে পারে। শুধুমাত্র যে মার্জারের কথা বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে, সেটা কতটুকু সুচিন্তিত হচ্ছে সে বিষয়ে আমার
কিছুটা আমি জানি না কতটুকু সুচিন্তিত ভাবে এটা করা হচ্ছে, কিন্তু সেটা যে সব ভালো ফল দিবে সবসময় এটা নাও হতে পারে। আমার কথা হলো তাদের বিরুদ্ধে যারা খেলাপি ঋণ করে, বিশেষ করে যারা হ্যাবিচুয়ালি এই কাজটা করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে। সে যত বড়ই হোক, তার বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কিন্তু এই ধরনের লোকজন সবসময় উৎসাহিত হবে এবং দেশের সমগ্র অর্জনকে কিন্তু নষ্ট করে দেওয়ার জন্য এরা যথেষ্ট। বাজেটে কালো টাকা সাদা করার ঢালাও সুযোগ দেওয়া হয়েছে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? প্রথমত আমি বলি যে নৈতিকভাবে আমি এটা সমর্থন করি না, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যখন আমাদেরকে করের হার বাড়ানোর জন্য একটা চাপ আছে, আইএমএফ এর চাপ আছে, সরকারকে 10% অফ জিডিপি কর রাজস্ব অনুপাত করার একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, সেই ক্ষেত্রে একটা সংকটকালীন মুহূর্তের জন্য এই সুযোগটা আবার ফিরিয়ে আনাটাকে আমি খুব বেশি খারাপ ভাবে দেখছি না। কিন্তু আমার কাছে এর সাথে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ মনে করি। এটা শুধুমাত্র কালো টাকা সাদা করে একটা সুযোগ দেওয়া হয়েছে, একটা ইন্ডেমনিটি দেওয়া হয়েছে, ঠিক আছে, কিন্তু এই ঘোষণাটাও থাকতে হবে যে যেদিন থেকে এই সুযোগটা বন্ধ হবে তারপর দিন থেকে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা শুরু হবে। এটা যদি না হয় তাহলে আগের মতোই এই ঘোষণায় খুব বেশি ফল আসবে না। যারা কালো টাকা বা অপ্রদর্শিত আয় যাদের রয়ে গেছে তারা ওভাবেই রেখে দিবেন, তাদের বিরুদ্ধে যদি আইন আনুক বা আইনের কাঠামোয় যদি তাদেরকে আনা না যায় তাহলে কিন্তু এটা সফল হবে না। এক কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই ধরনের অপ্রদর্শিত আয় করের আওতার বাইরে থেকে যাওয়াটাও একটা সরকারের অর্থাৎ এনবিআর এর একটা দুর্বলতার অংশ, তাদের সক্ষমতার দুর্বলতার অংশ। তারা, তার মানে হচ্ছে তাদের সক্ষমতার বাইরে অনেক অপ্রদর্শিত আয় রয়ে যাচ্ছে, তাদের করের আওতার বাইরে অনেকেই রয়ে যাচ্ছে। সেই জায়গাগুলোকে অ্যাড্রেস করার জন্য এনবিআর এর সক্ষমতা বৃদ্ধির বিষয়টাও কিন্তু খুব বেশি আসেনি আজকের এই বাজেটে। সুতরাং এই কাঠামোগত সংস্কারেরও দরকার আছে। এনবিআর এর যেভাবে করের হার বাড়ানোর চেষ্টা হচ্ছে, এটা হয়তো 8 থেকে 10 যাবে, কিন্তু 10 থেকে 15 কখনোই যাবে না যদি না কাঠামোগত সংস্কার না করা হয়। বিশেষ করে এনবিআর এর অ্যাডমিনিস্ট্রেটিভ কাঠামোতে যদি সংস্কার না হয়, যেটা আমরা বলি যে অপারেশনাল সাইডের সাথে পলিসি মেকিংটা আলাদা করা এনবিআর এর এবং তার সাথে একটা গবেষণা সেল করা এনবিআর এর, এগুলো যদি না করা হয় তাহলে কিন্তু আয় মানে করের আওতা খুব বেশি বাড়বে না। এবং উন্নত মধ্যম আয়ের দেশে যেতে হলে করের হার অনেক দূর বাড়াতে হবে, 15%, 20%-এ নিয়ে যেতে হবে রাজস্ব, মানে জিডিপির তুলনায়। এবং বাজেটের আকারও বাড়াতে হবে। বাজেটের আকার এত কম দিয়ে, 14% অফ জিডিপি দিয়ে, আজকে এবারের বাজেটটা 14.2% সম্ভবত জিডিপি। তো এটা দিয়ে কিন্তু উন্নত দেশের বা মিডল ইনকাম মধ্যম আয়ের দেশে যাওয়ার কোনো সুযোগ নেই। এই বছরেরটা হয়তো ঠিক আছে, আমরা বিভিন্ন রকম অস্থিরতার মধ্যে আছি, সেটাই কিছু কাটিয়ে ওঠার একটা চেষ্টা চলছে, কিন্তু আমাদেরকে অনেক বেশি বিনিয়োগ করতে হবে, অবকাঠামোগত বিনিয়োগে যেতে হবে, মেগা প্রকল্প বাস্তবায়ন করতে হবে। এট দ্য সেম টাইম আমাদেরকে করের আওতা এবং করের হার বাড়াতে হবে। সেই ক্ষেত্রে অপ্রদর্শিত আয় থাকে কিভাবে সেটাই প্রশ্নের বিষয়। সুতরাং অপ্রদর্শিত আয়ের বিরুদ্ধে একটা ড্রাইভ দিলে আমার মনে হয় সরকার এমনিতেই অনেক কিছু আদায় করতে পারবে। বিদায়ী অর্থ বছরে বাজেট আইএমএফের শর্ত মতো বা কথা মতো দেওয়া হয়েছিল বলে একটি আলোচনা ছিল। এবার যে বাজেটটি আজকে মাননীয় অর্থমন্ত্রী দিলেন সেটাও আইএমএফের কথা মতোই দেওয়া হয়েছে বলে একটা আলোচনা উঠেছে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? না না, তাতে কোনো দোষ নেই। আইএমএফ আমরা যেগুলো বলছি আইএমএফও সেগুলো বলছে, কিন্তু যে সমস্যাটা হয়েছে, আমি যে কথাটা বলতে চাই, আইএমএফ এর মানে রোগ নির্ণয়টা ঠিক আছে কিন্তু প্রেসক্রিপশনটা সবসময় ঠিক থাকে না। যেমন এখন যদি এনার্জি প্রাইসটা অ্যাডজাস্ট করতে বলা হচ্ছে, প্রতি মাসে করে করবে, তাহলে ভর্তুকি কমানোর যে টার্গেট দেওয়া হয়েছে, তাহলে যেটা হচ্ছে আমার একদিকে ইনফ্লেশন আছে, ইনফ্লেশনটা কিন্তু বাড়ছে, আরো আরো বাড়বে। এখন প্রশ্ন হলো যে আমি ভর্তুকি কমাবো, ভর্তুকি কি শুধুমাত্র জনগণের উপর এর দায় বাড়িয়ে দিয়ে কমাবো, না অন্য কোনো উপায় আছে আমার কি? এই যে এনার্জি সেক্টরে এফিসিয়েন্সি দক্ষতা বাড়ানোর মাধ্যমে এনার্জি সেক্টরে যেসব কন্ট্রাক্ট গুলো আছে সেগুলোকে রিভিউ করার মাধ্যমে আমরা যে সমস্ত ধরনের ক্যাপাসিটি চার্জ দিয়ে যাচ্ছি বলা হচ্ছে, বা অন্যান্য রক্ষণাবেক্ষণ খাতে অন্যান্য যেসব জায়গায় আরো বেশি লস হচ্ছে সেই সব জায়গাগুলোকে আমি অ্যাড্রেস করে ভর্তুকি কমাতে পারি কিনা, সেই জায়গাটুকুলো এক্সপ্লোর করার সুযোগ আছে কিনা, সেটা না দেখে শুধুমাত্র জনগণের উপর মানে ওই এনার্জির প্রাইস বাড়িয়ে দিয়ে ভর্তুকি কমানোটা সবসময় যৌক্তিক না। এবং সেই জায়গাটাতে কিছুটা অনেক সময় অসুবিধার সম্মুখীন হতে হবে ভবিষ্যতে। কারণ হচ্ছে যে আমাদের দেশের মানুষের আয়ের ক্ষমতা বা পার্চেজিং পাওয়ারটা কিন্তু এমন পর্যায়ে যায়নি যে আমরা ভর্তুকি ছাড়াই চলতে পারবো সবকিছুতে, এখনো সেই অবস্থায় আমরা যাইনি।
আমাদের স্যালারি স্ট্রাকচার এখনো ওই পর্যায়ে যায়নি যে একজন লোক মানে সবকিছু ভর্তুকি ছাড়া যে প্রাইস হবে সেই প্রাইসে ক্রয় করতে পারবে। সুতরাং এই বিষয়গুলোকে একটা মাথায় রাখা দরকার। আইএমএফ থেকে আমরা যে লোনটা নিচ্ছি সেটা যে আমাদের মানে রিজার্ভের জন্য খুব বেশি বড় কিছু তা না, কিন্তু যে সংস্কারগুলো করার কথা বলা হচ্ছে এখানে, তারা কিন্তু কোনো সংস্কারের কথা বলছে না, তারা শুধু বলছে কিছু কোয়ান্টিটেটিভ টার্গেট দিচ্ছে, যেটা আমার কাছে প্রশ্নবিদ্ধ। যে 10% অফ জিডিপি বাড়াতে হবে, ভর্তুকি কমাতে হবে, তারপরে অন্যান্য যেসব, কিন্তু সংস্কারটা কি করতে হবে, লং টার্মে বেনিফিট আসতে পারে সেই প্রেসক্রিপশনটা আমি দেখতে পাই না। সেটা আমার কাছে প্রশ্ন, সমস্যা মনে হয়। অর্থনীতির আরেকটি উদ্বেগজনক সূচক বৈদেশিক মুদ্রার রিজার্ভ। এই রিজার্ভ কি আগামী দিনগুলোতে আরও কমবে? না, রিজার্ভটা আমি বলছিলাম যে রিজার্ভটা বর্তমান সময়ে যেমন আমরা ইম্পোর্ট কমিয়ে দিয়েছি, এক্সপোর্ট কখনো বাড়ছে কখনো কমছে, রেমিটেন্স বাড়ছে কমছে, এটার দ্বারা বর্তমানে কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সটা, চলতি হিসাবটা কিন্তু পজিটিভই আছে, উদ্বুদ্ধ উদ্বৃত্ত আছে। সেই ক্ষেত্রে রিজার্ভ কমাটা একটু চিন্তার বিষয়। সেটার একটা মূল কারণ সম্ভবত ফিনান্সিয়াল অ্যাকাউন্টের ডেফিসিট, অর্থাৎ ঘাটতি। ফিনান্সিয়াল অ্যাকাউন্টের ঘাটতি হওয়ার মূল কারণ হচ্ছে যে গত কয়েক বছর যাবত যে প্রাইভেট সেক্টরকে, বিশেষ করে বেসরকারি খাতকে যে বিদেশ থেকে ঋণ করার যে সুযোগ দেওয়া হয়েছিল সেগুলো অনেকটাই ডিউ হয়ে গেছে, এবং সেই ক্ষেত্রে তাদের ঋণ পরিশোধ চলছে। এখন এই জায়গাটাতে কতটুকু মানে রেস্ট্রিক্ট করা যাবে আমি জানি না, বাংলাদেশ ব্যাংক নিশ্চয় চিন্তা ভাবনা করছে। এই জায়গাটাতে একটু চিন্তার বিষয় আছে যে আমরা আমরা এই যে আমরা গত বেশ কিছু বছর যাবত এক্সচেঞ্জ রেট ম্যানেজমেন্ট বলেন, বিদেশ থেকে বড় করার যে একটা হিড়িক পড়ে গিয়েছিল সেখানে আমরা সাড়া দিয়েছি। সেই জায়গাগুলোকে আমরা চিন্তা করিনি যে একটা সময় এসে কিন্তু এগুলো আমাদেরকে এইভাবে দিতে হবে, এবং তারই ফলশ্রুতিতে আজকে রিজার্ভের এই অবস্থা দাঁড়িয়েছে। এখন যেটা দরকার হচ্ছে, আমি মনে করি যে সরকার চায়না বা অন্যান্য দেশ থেকে যদি কিছু অর্থ ধার করে করতে পারে, সেটা কিছুটা রিজার্ভের জন্য, ভবিষ্যতের জন্য আমাদের জন্য একটা স্বস্তিমূলক হবে। শুধু আইএমএফ এর থেকে 5 বিলিয়নের নিচে ঋণ করতে যেয়ে আমাদেরকে অনেক কাজ করতে হচ্ছে, যার কিছুটা ভালো কিছুটা খারাপ। তা সেদিক থেকে বরং একটু উচ্চ হারে হলেও রিজার্ভটাকে একটা স্বস্তিমূলক জায়গায় রাখার একটা চেষ্টা থাকা দরকার। আর ভবিষ্যতে বৈদেশিক বিনিয়োগকে আকৃষ্ট করার আমার মনে হয় সর্বত প্রচেষ্টা নেওয়া দরকার। বিশেষ করে যেসব সুযোগগুলো আসছে চায়না থেকে, যেসব ইনভেস্টমেন্ট গুলো অন্য দেশে চলে যাচ্ছে সেগুলোকে আমাদের দেশে আনা যায় কিনা, সেই জন্য আমাদের দেশের বিজনেস সেক্টরের এবং বিশেষ করে ফিনান্সিয়াল সেক্টরের রেপুটেশনটা খুব গুরুত্বপূর্ণ। সেজন্য খেলাপি ঋণের বিরুদ্ধে এবং অন্যান্য বিষয়, ফিনান্সিয়াল সেক্টরের সক্ষমতার বিষয় কিন্তু যথেষ্ট মনোযোগ দিতে হবে, যাতে করে বৈদেশিক বিনিয়োগ আসে। শুধুমাত্র রেমিটেন্স, শুধুমাত্র এক্সপোর্ট দিয়ে কিন্তু একটা দেশের বৈদেশিক সেক্টর কিন্তু ভালো থাকতে পারে না। যে বিশেষ করে একটা দেশ যখন আমরা মধ্যম আয়ের দেশে যাচ্ছি, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে, সেই জায়গায় এই শুধুমাত্র রেমিটেন্সের উপর নির্ভর করে কিন্তু ফিনান্সিয়াল মডেলিংটা করা ঠিক হবে না। সেই জন্যই একটা হচ্ছে যে বর্তমান সময়ে রিজার্ভ কমে যাওয়ার পিছনে যেসব কারণগুলো আছে সেগুলোকে খুব কেয়ারফুলি দেখা এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া। এট দ্য সেম টাইম বিদেশ থেকে আরো আরো ঋণ করা যায় কিনা, আরো সহায়তা পাওয়া যায় কিনা, আরো বিনিয়োগ পাওয়া যায় কিনা, সেই প্রচেষ্টাটা কন্টিনিউ রাখা। মাননীয় অর্থমন্ত্রী দেওয়া বাজেটের ভালো দিক এবং খারাপ দিক আপনার কাছ থেকে জানতে চাই। খারাপ দিক বলা যাবে না, একটা হচ্ছে ভালো দিক বলতে যেটা বলছে যে সরকার এবার বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটকে মাথায় রেখে বাজেটকে খুব বেশি উচ্চাভিলাষী করেনি। এটা হচ্ছে আমি মনে করি ভালো দিক, অর্থাৎ ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটিটাকে মাথায় রেখে বাজেট করা হয়েছে, সেখানে গ্রোথকে খুব বেশি প্রাধান্য দেওয়া হয়নি। এটা এটা হচ্ছে একটা ভালো দিক। দ্বিতীয় খারাপ দিকের মধ্যে হয়তো বলা যায় যে কিছু কিছু ক্ষেত্রে, যেমন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে হয়তো সরকারের রাজস্ব খাতের দিক থেকে আরো কিছু ভূমিকা রাখার হয়তো সুযোগ ছিল, সেগুলো হয়তো খুব বেশি রিফ্লেক্টেড হয়নি। বিভিন্ন সেক্টরের যে রিফর্মস, সংস্কারের দরকার ছিল, ব্যাংকিং সেক্টর বলেন, ক্যাপিটাল মার্কেট বলেন, অথবা এনবিআর বলেন, কর ব্যবস্থা বলেন, সেই জাতীয় কোনো লং টার্ম ভিশনটা আমরা দেখতে পাইনি। সেটা হয়তো থাকলে ভালো হতো, যেহেতু সরকারের এটা, এই নতুন সরকারের এটা প্রথম বাজেট, সুতরাং আগামী 5 বছর কিভাবে যাবে সেই রূপরেখাটা হয়তো থাকলে ভালো হতো, সেটা আমরা দেখিনি। কৃষি খাতে যদি বরাদ্দ কমিয়ে দেওয়া হয়, সেটা কোন কোন জায়গায় কমানো হয়েছে তা জানি না, তবে কথা হলে ওভারঅল কমেছে কিছুটা, সেটা আমি মনে করি না যে খুব ভালো কোনো লক্ষণ হয়েছে। বরং যোগাযোগ খাতে কমেছে, সেটা ঠিক আছে। আর একটা হচ্ছে যে
রূপরেখার বলতে আমি ওটাও বোঝাচ্ছি যে এডিপি বাস্তবায়ন এসব জায়গায় কিন্তু আরো কাঠামোগত পরিবর্তনের দরকার আছে। তো সেই জায়গাগুলো কিছুটা মিসিং। তবে এক বাজেটে তো সবকিছু আশা করা যায় না, কিন্তু প্রথম বাজেট হিসাবে আমি আশা করেছিলাম যে এই সীমিত সামর্থ্যের মধ্যে বাজেট করলেও একটা লং টার্ম ভিশনের যে রূপরেখার ভিশন বা সংস্কারের ভিশনটা হয়তো বা থাকলে ভালো হতো। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, বাজেটে মাননীয় সংসদ সদস্যদের গাড়ি আমদানির উপর শুল্ক বাড়ানো হয়েছে বা শুল্ক আরোপ করা হয়েছে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? না, এটা তো আমি সাধুবাদ জানাই আসলে। তাদেরকে কি ধরনের সুবিধা দেওয়া হচ্ছিল, কেন দেওয়া হচ্ছিল সেটা পরের কথা, কিন্তু এটা একটা লেভেল প্লেইং ফিল্ড হচ্ছে। সবাইকে শুল্ক দিতে হবে এবং শুল্ক ছাড় করে এনে অনেকে গাড়ি অন্য জায়গায় বিক্রি করেও দিয়েছেন এমন তথ্য এসেছে। সুতরাং সেগুলো যাতে বন্ধ হয় সেদিকটাও দেখা দরকার। মোট কথা আমি মনে করি যে আর্থিক স্বচ্ছতা, জবাবদিহিতার জায়গাগুলো আরো মানে স্ট্রেনদেন করা উচিত, এবং সেটা যদি সামনের দিনগুলোতে আরো করা হয় তাহলে কিন্তু আমরা সীমিত সামর্থ্যের মধ্যেও অনেক বেশি মানে গ্রোথ অর্জন করতে পারবো। এটাই হচ্ছে আমার ফাইনাল কথা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে আপনাকেও ধন্যবাদ। মাননীয় অর্থমন্ত্রী দেওয়া প্রথম বাজেট এবং আওয়ামী লীগ সরকারের 25তম বাজেট দেশের সাধারণ মানুষকে কিছুটা হলেও স্বস্তি দেবে, দুর্ভোগ কমাবে, এমনটা প্রত্যাশা করে শেষ করছি আমাদের বিশেষ আয়োজন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।